দেশে বাড়ছে দারিদ্র্যের হার। প্রতি ৪ জন মানুষের মধ্যে একজন দরিদ্র। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি প্রতিবেদন বলছে ২ বছরের ব্যবধানে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় ৯%। বিশেষজ্ঞরা বলছেন নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়, পাশাপাশি রয়েছে উচ্চ মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের অভাব, আর এতেই বাড়ছে দারিদ্র্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাধীনতার পরপর ১৯৭৩-৭৪ অর্থবছরে দেশের প্রায় অর্ধেক মানুষই ছিল হতদরিদ্র। গেল ৩ দশকে দারিদ্র্য বিমোচন হয়েছে সবচেয়ে বেশি। তবে গত ২ অর্থবছরে তাতে ভাটা পড়ে। কমার বদলে দারিদ্র্যের হার বেড়েছে অন্তত ৯%। গবেষণা সংস্থা পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চলতি বছরের মে মাসে দেশে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৮%-এর কাছাকাছি। ২০২২ সালে এই হার ছিল ১৮.৭%। এছাড়া অতি দারিদ্র্যের হারও ৫.৬% থেকে বেড়ে ৯.৩৫%-এ দাঁড়িয়েছে। পাশাপাশি ১৮% মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে। হঠাৎ কেন এমন ছন্দপতন? কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, অস্থিতিশীল বাজার, নতুন কর্মসংস্থানের অভাব আর মূল্যস্ফীতি এর মূল কারণ। এমন অবস্থায় দারিদ্র্য বিমোচনে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুদের হার যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে দেশের শিল্প উৎপাদন বাড়ছে এবং একই সঙ্গে আমাদের হয়তো আমদানি কম করতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে সব মিলে মূল্যস্ফীতির উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। তার কারণ তখন তাহলে মূল্যস্ফীতি কমবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু একটা স্থায়ী সমাধান নয়। আমাদের সমাধান হলো বিনিয়োগ বাড়াতে হবে। সাধারণ অর্থনীতি বিভাগের তথ্য বলছে, দেশের প্রায় ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। এ ধরনের দারিদ্র্যের হার শহরের তুলনায় গ্রামে প্রায় দ্বিগুণ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের দারিদ্র্য এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে একসময় বাংলাদেশকে দারিদ্র্য বিমোচনের রোল মডেল বলা হতো, কিন্তু এখন আবারও দারিদ্র্য বাড়ছে, এটির কারণ কি? ধন্যবাদ। আসলে খুবই একটা উদ্বেগের বিষয় একটি, যে আসলে দারিদ্র্য আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং অতি সম্প্রতি কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের ফলাফলে দেখা যাচ্ছে যে আসলে দারিদ্র্যের পরিমাণ বাড়ছে এবং একই সঙ্গে বিশ্বব্যাংকও কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে এই বছর আরো নতুন করে ৩০ লক্ষ মানুষ দারিদ্র্যের সীমার নিচে চলে যেতে পারে। মূলত কম বিনিয়োগ, কম প্রবৃদ্ধি এবং কম কর্মসংস্থান, এর পাশাপাশি দীর্ঘদিন ধরে একটা উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। এটার কারণে মানুষের আসলে প্রকৃত আয় কমে গেছে এবং মানুষের আসলে ক্রয় ক্ষমতা কমে যাওয়া এবং একই সঙ্গে অনেক মানুষ, বিশেষ করে যারা একেবারে দারিদ্র্য সীমার কাছাকাছি আছেন কিন্তু নিম্ন আয়ের মানুষ, তাদের অনেকের সঞ্চয় ভেঙে খেয়েছেন এবং এখন কিন্তু আসলে এই মূল্যস্ফীতির সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। তাদের বেতনও বাড়েনি, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়নি। এই সব মিলিয়ে এই সমস্ত কারণেই মূলত আসলে এই দারিদ্র্যটা বেড়ে যাচ্ছে এবং এটি একটা বড় রকমের একটা চাপ তৈরি করছে অর্থনীতিতে। আরেকটি বিষয় একটু জানাবেন, গতকাল ব্যবসার পরিবেশ সূচক প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে ব্যবসাতেও একটা চ্যালেঞ্জিং ভাব রয়েছে, এটি কেন? হ্যাঁ, আসলে এটাই একটা বড় চিন্তার বিষয় যে আমরা একটু আশা করেছিলাম যে গত বছর যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, এরপরে পরিস্থিতি অনেক উন্নতি হবে এবং ব্যবসা বাণিজ্যের যে বিভিন্ন রকমের নীতি এবং পুরো ব্যবসার পরিবেশ প্রত্যেকটা জায়গাতে একটা উন্নতি সাধিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটেছে এবং অনেক হয়তো মালিক যারা রয়েছেন তারা কারখানা বন্ধ করে দিয়েছেন এবং প্রায় ২০০-র মতো কারখানা, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কিন্তু বন্ধ আছে এখনো। তো কিছু কিছু কারখানা খুলেছে কিন্তু সেগুলো গার্মেন্টস ফ্যাক্টরি নয়। সব মিলিয়ে আসলে মানুষের মধ্যে অনিশ্চয়তা, বিশেষ করে যে ব্যবসায়ীরা, তারা কিন্তু এখন বুঝতে পারছেন না আসলে কোন দিকে যাচ্ছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি, সুদের হার বেশি এবং একই সঙ্গে যেহেতু নির্বাচিত সরকার নেই, এই কারণে কিন্তু বিদেশি বিনিয়োগও সেভাবে আসছে না। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে একদিকে ব্যবসার খরচ বেশি, আবার ঘুষ দুর্নীতির অনেক অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তো এই সমস্ত কারণেই দেখা যাচ্ছে কি যে আসলে ওই বিনিয়োগটা হচ্ছে না। আর তৃতীয় কারণটি হলো যে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু ব্যবসায়ীদের সেরকম কোনো কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে না। তো এটা একটা কারণ। আর চতুর্থত হচ্ছে আমাদের যে এই এবিসিএসসিআই, তারা হচ্ছে যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, সেখানে কোনো নির্বাচিত নেতৃত্ব নেই। তো এটার কারণে দেখা যাচ্ছে কি যে তাদের সঙ্গেও কিন্তু ঠিক সেভাবে নীতি নির্ধারিত পর্যায়ে সেরকম ইন্টারাকশন না হওয়ার কারণে আসলে এই বিনিয়োগটা ঠিক মতো হচ্ছে না। এই যে ব্যবসার বিনিয়োগ হচ্ছে না, এটি বাড়ানোর জন্য কি করা যেতে পারে? সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে? সেই সাথে কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রেও আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? আমি মনে করি যে যদি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে অন্তত গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের, বিশেষ করে যে বিজিএমইএ, বিকেএমইএ, সেখানকার যে নেতৃত্ব এবং একই সঙ্গে
যে অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যবসায়ী তাদের সঙ্গে যদি একটা বৈঠক হয়, মনে করি যে আসলে অনিশ্চয়তা অনেকটা কেটে যাবে এবং এক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব কিছুটা কমবে। আর দ্বিতীয়ত হচ্ছে খুব দ্রুত আসলে বিসিসিআই নির্বাচন দিতে হবে, নির্বাচিত পর্ষদ আসলে তখন কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা হয় মানে ব্যবসার ক্ষেত্রে। আর তৃতীয়ত হচ্ছে যে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বের হয়ে আসতে হবে। এটা না হলে কিন্তু আমাদের আসলে বিনিয়োগটা বাড়বে না। আর নির্বাচনটা যথাসময় হতে হবে, মানে ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। তো এই 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 জিনিসগুলো আমাদের করতে হবে। এর পাশাপাশি আমাদের আসলে এই সার্বিকভাবে ব্যবসার পরিবেশটা ভালো করতে হবে। এটা না করলে কিন্তু আসলে এই যে ব্যবসায়ীর পিছিয়ে আছেন তারা কিন্তু আসলে নতুন বিনিয়োগ করবেন না। তো আমাদের সার্বিকভাবে বিনিয়োগের স্বার্থে এবং দেশের প্রবৃদ্ধির স্বার্থে আসলে এই ধরনের সংস্কার যদি করা হয় তাহলে দেশের অর্থনীতিতে চাঞ্চল্য ফিরবে এবং একই সঙ্গে আমাদের যে এখন যে দারিদ্র্য নিয়ে আসলে চিন্তা করছি সেগুলো হয়তো আর আমাদের দুশ্চিন্তা করতে হবে না। দারিদ্র্য বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় কারণ বলা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। এটি আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিছুদিন নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তীতে আবারও সেই আগের অবস্থায় ফিরে আসছে। এটিকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? হ্যাঁ, এটা আমাদের যে একটা কথাবার্তা ছিল যে একটা সংকোচনমূলক মুদ্রানীতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো মূল্যস্ফীতি কমবে, কিন্তু আসলে এটা তো ব্যবসার খরচ আরো বেড়ে যাচ্ছে, তার কারণ সুদের হার বেশি। তো যার ফলে ব্যবসায়ীরা কিন্তু কম মূল্যে পণ্য উৎপাদন করতে পারছে না, খরচটা বেড়ে যাচ্ছে। আবার কৃষি ঋণে সুদের হার 12.5% বেশি। তো এইটা দিয়ে কৃষকেরা কিভাবে কম খরচে পণ্য উৎপাদন করবেন? তো সব মিলিয়ে দেখা যাচ্ছে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং অন্যান্য যে সমস্ত ম্যানুফ্যাকচারিং সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে, আমাদের একটা নমনীয় মুদ্রা নীতি অনুসরণ করতে হবে এবং সুদের হার কমাতে হবে। এটা হলে তখন কিন্তু উৎপাদন খরচ কমবে। আর একই সঙ্গে ব্যবসায়ীদেরকে এনকারেজ করতে হবে যাতে করে তারা আসলে বিনিয়োগ করে, এবং সেটার জন্য আমি মনে করি যে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের খুব ঘন ঘন আলাপ আলোচনা করতে হবে। আমাদের যে জুলাই চার্টার এটা তো সাইন আজকে যেটা এটা হচ্ছে, তো এরপরে আমাদের একটা মূল কাজটা হবে যে ব্যবসায়ীদের মধ্যে যে সমস্ত আসলে একটা অনিশ্চয়তা রয়েছে তো সেটা কাটানোর জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা। ব্যবসায়ীদের বিনিয়োগ করতে যে আস্থার প্রয়োজন, সেই আস্থা কি তাদের মধ্যে এখন আছে, এবং সেই আস্থা বৃদ্ধি করতে হলে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? হ্যাঁ, দুটো কাজ করতে হবে মূলত। সেটি হচ্ছে যে এই আসলে এই আইস ব্রেকিংটা খুব ইম্পর্টেন্ট। মানে এখনো তো আসলে এই যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কিন্তু আসলে কাম্য নয়। মানে এখন ব্যবসায়ীরা তো অর্থনীতির মূল চালিকা শক্তি, তারাই আসলে উৎপাদন করেন পণ্য সেবা এবং তারাই রপ্তানি করেন এবং তারাই কিন্তু কর্মসংস্থান তৈরি করেন। এখন এই কর্মসংস্থানের বৃদ্ধির জন্য তো বিনিয়োগ দরকার, এবং ওই জায়গাতে তো আমরা আটকে আছি যে বিনিয়োগটা হচ্ছে না ঠিক মতো। এবং এইখানে দেখা যাচ্ছে যে আলাপ আলোচনা হচ্ছে না। আগে যেরকম হতো যে আসলে ব্যবসায়ীরা চাইলেই শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, এই অভ্যাসটা কিন্তু ব্যবসায়ীদের হয়ে গেছে। এখন ওই অভ্যাস থেকে তো আসলে বের হওয়া যাচ্ছে না। তাদের মধ্যে অনেকের কষ্ট রয়েছে যে তারা অনেক কিছু হয়তো বলতে পারছেন না সব জায়গাতে। তো এখন এই আলাপ আলোচনাটা হলে কিন্তু মনের কষ্টটা দূর করা যায় এবং ব্যবসায় কিন্তু তাদের ফিরিয়ে নিয়ে আসা যায়। তো এই কাজটি করতে হবে, দেশের অর্থনীতির স্বার্থে আসলে আমাদেরকে ছাড় দিতে হবে। দিলে তখন কিন্তু আসলে ব্যবসায়ীরা উদ্যোগী হবেন এবং একই সঙ্গে ব্যবসার খরচটা কমাতে হবে। এই ঘুষ দুর্নীতির অভিযোগ কিন্তু এখন তারা করে যাচ্ছেন, আমরা কিন্তু সেটা পরিবর্তনের প্রত্যাশা করছিলাম। তো এখন এই অভিযোগটা যেন না থাকে এটা আমাদের একটু নিশ্চিত করতে হবে। আর একটা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশন, সেটা একটা বড় রকমের একটা চাপ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে যে কি হবে না হবে। এখন ওই জায়গাতে যদি একটু সরকার কনসিডার করে যে না এই মাসেও সময় রয়েছে আমাদের হাতে, তো এখন যদি বলা হয় আসলে জাতিসংঘকে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু পুনর্বিবেচনা করতে পারে। আমাদের এই এলডিসি গ্রাজুয়েশনের টাইম পিরিয়ড হতো এক্সটেনশন হতে পারে। তো এগুলো অনেক কিছুই আছে যেগুলোকে আসলে এখন সরকারকে ইফেক্টিভলি আসলে অ্যাড্রেস করতে হবে, এবং সরকারের হাতে আসলে এখন সমস্ত দায়িত্ব এবং তার হাতে তার কোর্টে কিন্তু বল। তো সেটা একটু বুঝতে হবে, বুঝে নিয়ে আমাদের সেইভাবে নীতি নির্ধারণ করতে হবে। নিশ্চয়ই আপনি যে পরামর্শগুলো দিলেন সরকার সেদিকে নজর দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।